সবাইকে স্বাগত জানাচ্ছি রবার্ট লুইস স্টিভেনসনের বিখ্যাত এবং ভীষণ মজার একটি কবিতা সুইংয়ের আজকের এই বিশেষ আয়োজনে। শৈশবে দোলনায় চড়ার সেই মুক্তির আনন্দ আর হাওয়ায় ভেসে থাকার অনুভূতি নিয়ে আজ আমরা খুব সুন্দর একটা আলোচনা করব। কবিতার প্রতিটি লাইন, তার সঠিক ইংরেজি উচ্চারণ আর পেছনে দৃশ্যপটগুলো একেবারে গল্পের মতো করে জেনে নেব আমরা। একবার কল্পনা করুন তো, চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি, ঘাসের মাঝে উকি দিচ্ছে ছোট ছোট ফুল আর বিস্তীর্ণ একটা প্রান্তর, আর ঠিক মাঝখানে গাছের ডালের সাথে বাঁধা একটা কাঠের দোলনায় গোলাপি জামা পরা একটা ছোট্ট মেয়ে কেমন আনন্দে হাওয়ায় ভাসছে। এই দৃশ্যটা কিন্তু কবিতার মূল ভাবের সাথে একেবারে মিশে যায়। কবিতার গভীরে যাওয়ার আগে এই চমৎকার দৃশ্যটা একটু মনের মধ্যে গেঁথে নেওয়া যাক। চলুন এবার মূল কবিতায় ঢোকা যাক। কবিতার ঠিক শুরুতেই প্রথম স্তবকে আমরা দেখতে পাই দোলনায় চড়ার সেই একদম শুরুর উত্তেজনাটা। মাটি থেকে পা ছুঁড়ে যখন কেউ সোজা ওপরের দিকে উঠতে শুরু করে, সেই অদ্ভুত সুন্দর অনুভূতির কথাই কবি এখানে তুলে ধরেছেন। মনে হয় যেন মহাকর্ষণের কোনো নিয়মই আর কাজ করছে না। আমি এখন ইংরেজি লাইনগুলো একটু ধীরে আর স্পষ্ট করে পড়ছি, যাতে প্রতিটি শব্দের উচ্চারণ একেবারে পরিষ্কারভাবে বোঝা যায়। খেয়াল করে শুনবেন। How do you like to go up in a swing? Up in the air so blue? এই লাইনগুলোর অর্থ কিন্তু বেশ চমৎকার। কবি এখানে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। দোলনায় চড়ে এই নীল আকাশে উড়তে কেমন লাগে? ঠিক যেমনটা আমরা একটু আগে ভাবছিলাম। দোলনায় চড়ে খোলা উজ্জ্বল নীল আকাশের দিকে উড়ে যাওয়ার মাঝে যে এক ধরনের জাদুকরী অনুভূতি লুকিয়ে আছে, ঠিক সেটাই এখানে বলা হয়েছে। এবার প্রথম স্তবকের শেষের লাইন দুটোতে আসা যাক। এখানে একটা বিশেষ শব্দ আছে, প্লেজেন্টেস্ট, যার উচ্চারণে একটু খেয়াল রাখতে হবে আমাদের। আমি পড়ছি, ও আই ডু থিঙ্ক ইটস দ্য প্লেজেন্টেস্ট থিং এভার এ চাইল্ড ক্যান ডু। এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কবির নিজের অনুভূতি। এর অর্থ হল, ওহ, আমার তো মনে হয় কোনো শিশুর জন্য এর চেয়ে আনন্দদায়ক কাজ আর হতেই পারে না। দোলনায় চড়ার এই বাঁধ ভাঙা আনন্দকে কবি একটা শিশুর জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত হিসেবেই দেখেছেন। সত্যি বলতে এর চেয়ে মধুর আর কী বা হতে পারে। এবার আমরা দ্বিতীয় স্তবকে চলে যাচ্ছি। দোলনাটা যখন দুলতে দুলতে তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়, তখন চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ করেই অনেক বড় হয়ে ধরা দেয় চোখের সামনে। মাটিতে দাঁড়িয়ে যে দৃশ্যগুলো দেখাই যায় না, উপর থেকে সেগুলো কতটা বিস্তীর্ণ মনে হয়, তারই একটা দারুণ বর্ণনা আছে এই অংশে। এই লাইনগুলোর ছন্দ শুনলে আপনার মনে হবে যেন দোলনার সেই ওপরের দিকে ওঠার গতিটাই আপনি অনুভব করছেন। ওপরের দিকে ওঠার একটা জোরালো ধাক্কা যেন কাজ করছে। আপ ইন দি এয়ার অ্যান্ড ওভার দ্য ওয়াল টিল আই ক্যান সি সো ওয়াইড। উঁচুতে ওঠার মজাটাই তো এখানে। এর অর্থ হল, উপরে হাওয়ায় ভেসে দেয়াল পেরিয়ে যতক্ষণ না আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাই। যখন কেউ উঁচুতে ওঠে, তখন সামনের সাধারণ বাধাগুলো, যেমন ধরুন একটা ইটের দেয়াল, সেটা কিন্তু আর দৃষ্টিকে আটকে রাখতে পারে না। চারপাশের বিশাল পৃথিবী চোখের সামনে একদম উন্মুক্ত হয়ে যায়। এবার কবি একটা লম্বা তালিকা দিচ্ছেন যে তিনি আসলে ওপর থেকে কি কি দেখতে পাচ্ছেন। এই লাইনটিতে দারুণ একটা রিদম বা ছন্দ আছে। রিভার্স অ্যান্ড ট্রিজ অ্যান্ড ক্যাটল অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি সাইড। কি চমৎকার গ্রাম্য প্রকৃতির বর্ণনা, তাই না? এর অর্থ দাঁড়ায় নদী, গাছপালা, গবাদি পশু এবং আরও কত কি, সমস্ত গ্রাম জুড়ে। অনেক উঁচুতে ওঠার কারণে দোলনায় বসে থাকা শিশুটির চোখে পুরো গ্রামের এই অসাধারণ দৃশ্যগুলো এক ঝলকে ধরা পড়ছে। একটু পেছনে দৃশ্যগুলোর দিকে নজর দেয়া যাক। ওই যে বয়ে চলা নদী বা রিভার, চারপাশে সবুজ গাছপালা বা ট্রিজ, এবং সামগ্রিকভাবে ওই যে চমৎকার গ্রাম্য দৃশ্য বা রুরাল সিনারি। এই ইংরেজি শব্দগুলোর সাথে আমাদের দেখা দৃশ্যগুলো যদি মিলিয়ে নিই, তাহলে শব্দগুলো মনে রাখা কিন্তু একদম সহজ হয়ে যায়। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক ওপর থেকে কি কি দেখা যাচ্ছে। ১. নদী, ২. গাছপালা, ৩. গবাদি পশু, আর ৪. বিস্তীর্ণ গ্রাম্য প্রান্তর। খুব সাধারণ কিছু দৃশ্য, কিন্তু এই দৃশ্যগুলোই দোলনায় ওড়ার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর আর স্মৃতিমধুর করে তোলে।
দেখতে দেখতে আমরা কবিতার তৃতীয় বা শেষ স্তবকে চলে এসেছি। দোলনা যেমন উপরে ওঠে মহাকর্ষের টানে, ঠিক তেমনি তা আবার নিচেও নেমে আসে। এই নিচে নেমে আসার মুহূর্তটা কেমন, চোখের দৃষ্টি তখন কোথায় থাকে, সেটা নিয়েই সাজানো হয়েছে এই অংশটুকু। এখানে কিন্তু দৃষ্টির পরিবর্তনটা বেশ ইন্টারেস্টিং। একটু আগেই দৃষ্টি ছিল দিগন্তের দিকে, আর এখন দোলনা নিচে নামার সময় দৃষ্টি একেবারে সোজা নিচের দিকে। টিল আই লুক ডাউন অন দ্য গার্ডেন গ্রিন, ডাউন অন দ্য রুফ সো ব্রাউন। এখানে রঙগুলো নিখুঁত বর্ণনা খেয়াল করার মতো। এর অর্থ, যতক্ষণ না আমি নিচের সবুজ বাগানের দিকে তাকাই, নিচে বাদামি ছাদের দিকে। কবি এখানে অত্যন্ত সচেতনভাবে সবুজ বাগান এবং বাদামি ছাদের কথা বিশেষভাবে উল্লেখ করে পুরো দৃশ্যটাকে একেবারে জীবন্ত করে তুলেছেন। নিচে থাকা এই সবুজ বাগান বা গ্রিন গার্ডেন, ঘাসের মাঝে ফুটে থাকা ওই যে সুন্দর সাদা ফুলগুলো, আর গ্রামের ঘরগুলো সেই বাদামি ছাদ বা ব্রাউন রুফ, একটু খেয়াল করলে দেখা যায় কবিতার কথার সাথে বাস্তবের এই নিখুঁত মিলটা সত্যি অসাধারণ, যা আমাদের কল্পনা শক্তিকে আরও বাড়িয়ে দেয়। একেবারে শেষের এই লাইনগুলো পড়ার সময় সেই দোলনার ক্রমাগত গতির মতো দারুণ একটা এনার্জি বা শক্তি অনুভব করা যায়। অবিরাম এই চলা। চলুন শোনা যাক। Up in the air I go flying again, up in the air and down. এর খুব সুন্দর এবং সহজ অর্থ হল, আমি আবার উপরে বাতাসে উড়তে থাকি, বাতাসে উপরে উঠি এবং নিচে নামি। দোলনায় চড়ার এই ওঠানামার যে একটা অন্তহীন আনন্দ, এই লাইনগুলো ঠিক সেই অবিরাম চক্রটিকেই তুলে ধরেছে। একবার উপরে, আবার নিচে, আর এভাবেই চলতে থাকে এই চমৎকার খেলা। পুরো আলোচনার একদম শেষে এসে আপনাদের জন্য একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। দোলনায় চড়ার এই সাধারণ আনন্দটা কি আমাদের মনে করিয়ে দেয় না যে শৈশবের এই সহজ সরল মুহূর্তগুলোর মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় রোমাঞ্চ আর বিস্তীর্ণ পৃথিবীর স্বাদ? আশা করি আজকের এই আয়োজনের মাধ্যমে পুরো কবিতাটি আপনাদের কাছে অনেক বেশি স্পষ্ট আর উপভোগ্য হয়েছে। এই চমৎকার কবিতাটি আর তার দৃশ্যপটগুলো মনে রাখবেন, কারণ কোনো কিছু শেখার সবচেয়ে ভালো উপায় হল কল্পনার সাথে তাকে মিলিয়ে নেওয়া। আজ তাহলে এ পর্যন্তই।